বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। ইটভাটার প্রান্তিক শিশুদের স্কুলের আঙিনায় আনার প্রচেষ্টা, অন্তর্বীক্ষণ অধ্যাপক যতীশচন্দ্র ঘোষ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাদের প্রয়াস। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। আবার আমরা তোমাদের আগস্ট মাসে নিয়ে এলাম, প্রতি মাসে একবার করে তোমাদের নিয়ে আসবো। তোমাদের তো আজকে দেখছি অনেক কাজল দাও, আমরা সবাইকে পাচ্ছি না। আরও তো মেয়ে আমাদের এখানে পড়ো, এখানে ওইখান থেকে বনানী পাঠশালা থেকে আমাদের এখানে পড়ে 13 জন। আর আমাদের যে আরেকটা ভালো রাখবো, পুষ্টিকর খাবার দেবো, আবার পড়াশোনা শেখাবো। শুধু তো পড়াশোনা শেখাচ্ছে না, সব কিছু করাচ্ছে। তোমরা তো সহযোগিতা করো, কিরকম ব্যবহার করো, ক্লাসে ভাগ দিয়েছি সাজিয়ে রাখার জন্য। ওই ওর মাথাটা ফেটেছে, ওর মাথা ফেটে গেছে পরে ওষুধ লাগাচ্ছে আমাদের এখানে। এরকম বললাম তো এনে দিল ওষুধ। ওর গানটা কি হয়েছে কাম করবো, তাহলে এত কিছু হয়েছে। রোদ রেগুলার স্নান করার পরে আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি হাত ধোয়াগুলো শিখেছি। সাবান প্রচুর বানিয়েছি, সাবান, শ্যাম্পু, মাজন, ব্রাশ সব দিই। তো ওরা শিখেছে যে ভাত খাওয়ার আগে হাত ধুতে হয়। এটা কিন্তু দারুণ। হাত কাজল ভালো করে হাত রগড়াতে হয় বলেছি, শুধু জল দিয়ে ধোয়া নয়, ভালো করে। হ্যাঁ, ওই তো পায়ের দিক ধুচ্ছে, ওই যে কোথায় ধুতে হবে। এটা হচ্ছে হাত ধোয়া। ওরা ইট ভাটায় কাজ করে, কোনোদিন জানতোই না কোনোদিন হাত ধুয়ে খেতে হয়। এই ব্যাপারটা ওদেরকে শেখানো চলেছে আমরা। এবং স্কুলে আজ ওরা পড়াশোনা করতে এসছে, স্কুলে যে নিয়ম যেভাবে হাত ধুতে হয় সেই নিয়ম মেনটেন করে ওরা কিন্তু হাত ধুচ্ছে। তো আমরা খুব আনন্দ বোধ করি যে ওদেরকে যা যা শেখায় সবটুকু পুঙ্খানুপুঙ্খ ওরা মেনটেন করে। তো এই আজকে নিয়ে এসছে স্কুলে, আর এই স্কুলে ওরা পড়াশোনা করে। স্কুলের ম্যাডাম রয়েছেন, এই ম্যাডামরাই আসল ওদের মানে কি বলবো, ওনাদের জন্যই সম্ভব হয়েছে। তো এই হেড ম্যাডাম রয়েছেন আমাদের তিতান ম্যাডাম এবং মৌসুমী ম্যাডাম রয়েছেন। ওনারা একটু কিছু বলুন যে এই বাচ্চাগুলোকে আমরা নিয়ে এসেছি যে এখানে, সেই ব্যাপারে বলুন। এদেরকে আমরা চেষ্টা করি মাসে অন্তত একবার যাতে স্কুলে এরা আসতে পারে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা একটু খরচ সাপেক্ষ, সেই জন্য অন্তর্বীক্ষণের সাহায্য ছাড়া আমরা সেটা করতে পারি না। হ্যাঁ, ওরা স্কুলে এসে ভীষণ আনন্দ পায়, সকলের সঙ্গ পায় এবং যে নিয়ম শৃঙ্খলাগুলো ওরা শেখে যাতে প্রতিদিনের জীবনে ওরা সেগুলো ব্যবহারিক জীবনে কাজে লাগাতে পারে, সেই জন্য আমরা এই রেগুলারিটিটা রাখার চেষ্টা করি, যাতে এখানে বসে সবাইকার সাথে খেতে শেখে, কীভাবে বাইরে বেরোতে হয়, কীভাবে হাত ধুতে হয়, বাকিদের সঙ্গে কীভাবে মিশতে হয়। পড়াশোনার পাশাপাশি এই শিক্ষাটাও যাতে ওরা পায়, আমরা সেই চেষ্টাই করছি। এই পর্যন্ত তো পাস করে, পরবর্তীকালে ওরা মাধ্যমিক দিলে দিতে পারবে স্কুল থেকে। হ্যাঁ, যদি সেই লেভেলে পৌঁছাতে পারে তাহলে নিশ্চয়ই পারবে দিতে। তবে সমস্যা হচ্ছে এদের বেশিরভাগ লোকেরই আধার কার্ড নেই। এইবার ক্লাস 9-এ উঠলে রেজিস্ট্রেশন করাতে গেলে ওই ডকুমেন্টেশনগুলো তো দরকার। তো ডকুমেন্টেশন যদি আমরা ওদেরকে করাতে পারি তাহলে নিশ্চয়ই ওরা পরবর্তীকালে মাধ্যমিকও দেবে। আধার কার্ড করানোর প্রচেষ্টা এরা কিছু করছেন আপনারা? আধার কার্ড করানোর প্রচেষ্টা বলতে ওদের বাবা মায়েরই আধার কার্ড নেই, এটা একটা বড় সমস্যা। আমরা কথা বলেছিলাম পোস্ট অফিসের সাথে, অন্তর্বীক্ষণের পক্ষ থেকেও কথা বলা হয়েছিল। ওনারা বারবার বলেছেন যে বাবা মায়ের আধার কার্ড ছাড়া বাচ্চাদের পড়ানো একটু মুশকিল, তবু ওনারা কোনো বিকল্প পথ আমাদের বলবেন বলে আশ্বাস দিয়েছে। কারণ এরা পরবর্তীকালে স্কুলে আসছে, হায়ার স্টাডি হয়তো 8 পর্যন্ত গেল, তারপর হয়তো মাধ্যমিক দিতে পারলো না, সেটা একটা বাজে ব্যাপার হয়ে দাঁড়াবে। হ্যাঁ, ওই তো বললাম ডকুমেন্টেশন যদি করাতে পারি তাহলে মাধ্যমিকও ওরা দেবে। তাহলে এই যে বাইরের স্টুডেন্টদের এনে আজ এই পরিস্থিতিতে স্কুলে কেমন লাগছে আপনাদের? বাইরের স্টুডেন্টদের এনে স্কুলে অন্তর্ভুক্ত করে আজ স্কুলের পরিস্থিতিতে এই জিনিসটা করতে পেরে কেমন লাগছে আপনাদের? স্কুলের পরিস্থিতিটা বাইরের স্টুডেন্টদের আনতে পেরে সবথেকে বড় কথা ওদের এত আগ্রহ, সেইটা স্কুলের পক্ষেও যেরকম ভালো ওদের পক্ষেও ভালো। দু তরফেই আমরা আসলে এখানে সমাজটা তো এইভাবেই চলে, উভয়ের পাশে না দাঁড়ালে তো সমাজ এগিয়ে যাবে। সেইভাবেই আমরা চলার চেষ্টা করি যাতে ওরাও স্কুলের দ্বারা উপকৃত হয় এবং স্কুলও ওদের দ্বারা উপকৃত হয়। এই দু তরফ থেকে প্রচেষ্টা না থাকলে কেউই আমরা এগিয়ে চলতে পারবো না। তাহলে স্কুলও একদিন উঠে যাবে এবং ওরাও সেই শিক্ষাটা পাবে। সরকারি তরফ থেকে যে বিভিন্ন সাহায্য বা যে প্রকল্পগুলো আছে সেই সুবিধাগুলো যাতে ওরা পেতে পারে, আমাদের প্রচেষ্টাটা সেই যাবে। এই সাহায্যগুলো ওরা পাবে? হ্যাঁ, অবশ্যই অলরেডি পাচ্ছে। কেমন লাগছে দিদিমণিদের কাছে পড়াশোনা? আমাদেরকে ভালো লাগছে স্কুলে এসে। পড়াশোনা করলে ক্লাসে? হ্যাঁ। কি পড়লে? আজই প্রথম না এর আগে এসেছিলে? আগে এসেছিলাম। এবার আজকে এলে, আজ কি পড়লে? আজকে
ABCD না আরো বেশি করেছো? ছড়া করেছো। ছোড়া মাই নেম ইজ লিখেছো না? দেখো তো মাই নেম ইজ লিখেছো। নিজের নাম লিখতে পেরেছি। তাহলে আসবে তো স্কুলে এইখানে? আবার আসবি স্কুলে বল। হ্যাঁ আবার আসবে। কি বারবার আসবি? ভালো লাগছে? হ্যাঁ সবাই মিলে বলো কেমন লাগছে? ভালো লাগছে। স্কুলে ভালো লাগছে? হ্যাঁ। কাজল ভালো লাগছে? আচ্ছা তাহলে বলো আমরা আবার বারবার আসবো স্কুলে। আমরা আবার বারবার আসবো। সবাই এসো। এই ভাটা বাচ্চারা যে এখানে পড়ে, এখানে স্কুলে মাঝে মধ্যে ওরা আসে, তো এই আসা স্কুলে আসতে যারা আসল কাজটা করে, পড়াশোনা তো করায় টিচাররা ঠিক আছে, এই দুজন ম্যাডাম হচ্ছে রান্নার কাজটা করে ওদের সুন্দর করে খাওয়ায়। আগেবার সুন্দর রান্না করে খাইয়েছে, খেয়েছিল তো আগেবার, হ্যাঁ। আজকেও খাবে। হ্যাঁ। ওনারা সুন্দর করে রান্না করে যত্ন করে খাওয়ায়। আমার সবচেয়ে একটা জিনিস ভালো লেগেছে, এই ম্যাডাম আগের দিন প্রত্যেকে ওদের মিষ্টি খাইয়েছে। নিজে একটা সামান্য বেতনের, মানে অতি অল্প বেতনের মিড ডে মিল কর্মী হয়ে তোমাদের জন্য যে একটা মিষ্টি খাওয়ানোর প্রোগ্রাম করতে পারে, মানে মাথায় আনতে পারে, এই মানবতাটা খুব খুঁজে পাওয়া যায় না, মানে খুঁজে খুঁজে বার করতে হয়। ভাবতে পারো উনি বেশি মাইনে পান না, খুব কষ্ট করে সংসার চালান, তা সেই অবস্থা থেকে তোমাদেরকে মিষ্টি খাইয়েছে। তাহলে কি করবে? ওনাকে থ্যাংক ইউ বলবে না? সবাইকে থ্যাংক ইউ বলো। হ্যাঁ ম্যামকে থ্যাংক ইউ বলো। তোমাদের যেমন রান্না করে ভালোবেসে খাওয়াচ্ছে, উল্টে নিজে আবার পয়সা খরচ করে মিষ্টি এনে তোমাদের খাইয়েছে। ভাবো তো, কত বড় মন না হলে পয়সা লাগে না, মনুষ্যত্ব মনটাই হচ্ছে বড় কথা, তাই তো? শোনো, যে যার কাছে যতটুকু পাচ্ছ সবাইকে কৃতজ্ঞতা থাকতে হয় এবং তাদেরকে ধন্যবাদ জানাতে হয়, তবেই না বড় মানুষ হতে পারবে। ঠিক আছে? শেখো, মানে এদের কাছে শিখতে হয় যে আমরাও যখন পয়সা ইনকাম করবো সবাইকে দেবো, এইভাবে সবাইকে একটু একটু করে দেবো। বুঝতে পেরেছো? দিতে শিখতে হবে। ধন্যবাদ, আপনাকে কিছু বলার জায়গা নেই। অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার, খুব ভালো লেগেছে। এবার স্কুলের মধ্যে গাছ গজিয়ে স্কুলের বিল্ডিং ভেঙে দিচ্ছে, এই গাছটা নিয়ে কি প্রবলেম হচ্ছে? গাছটা নিয়ে আপাতত আমাদের এই মুহূর্তে কোনো সমস্যা নেই। এর আগে যেটা হয়েছিল, ডালপালা এত বেড়ে গেছে, আমাদের ওই বাইরের যে বিল্ডিংটা বা গ্যারেজের ছাদ, এগুলো আমাদের নষ্ট হচ্ছিল। সেই জন্য আমরা আগে, গরমের আগেই ডালগুলো ছাঁটানো করিয়েছি। তো ডালগুলো যাই হোক, ছাঁটানোর প্রসেসটা হয়তো আমাদের বন দপ্তরকে জানিয়ে করা উচিত ছিল, কিন্তু ডাল ছাঁটানোতে বন দপ্তরকে জানাতে হয় এটা আমাদেরও জানা ছিল না। যাই হোক, যারা ডাল ছেটেছেন তারা একটু বেশিই ছেটে ফেলেছিলেন। সেই নিয়ে আমাদের সামনের এক ফ্ল্যাটের ভদ্রলোক উনি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে আমরা কৃষ্ণচূড়া গাছটাকে মেরে ফেলেছি, একদম কেটে ফেলেছি। গাছটা কি স্কুলের জমির মধ্যে? গাছটা স্কুলের জমির মধ্যে। বাইরে একটি ভূদেব বাবু যিনি এই জমিটা দান করেছিলেন, স্কুলের জমি, তার একটি আবক্ষ মূর্তি আছে, ওর পাশেই গাছটা আছে। হ্যাঁ, তো ওই ভূদেব বাবুর জায়গাটাও এখানটা একটু নোংরা হয় বলে, পাতা পড়ে, কৃষ্ণচূড়া গাছ যেহেতু প্রচুর পাতা এবং ডালপালা পড়ে, সেটা আমরা মাঝে মাঝে পরিষ্কার করাই। লোকাল কাউন্সিলরের তরফ থেকেও পরিষ্কার করানো হয়। যাই হোক, সেই গাছটা আমরা ছাঁটিয়েছিলাম যাতে জায়গাটা আরও পরিষ্কার রাখা যায় এবং গাছের ওই গ্যারেজের ছাদ এবং স্কুলের ছাদটা বাঁচানো যায়। কিন্তু ওই ভদ্রলোক ছবি তুলে পোস্ট করার পরে বন দপ্তর থেকে আমাদেরকে ফাইন করা হয় এবং 5,500 টাকা। আমার এই স্কুলের এত ফান্ডের অবস্থা খারাপ, হ্যাঁ, যারা এখন স্কুলের সঙ্গে যুক্ত তারা সবাই জানেন SSM এর টাকা খুব একটা আসে না। হ্যাঁ, এখানে আমাদের স্কুলে যারা পড়ে বেশিরভাগই খুব দুস্থ ফ্যামিলি থেকে আসে, বছরে 240 টাকা মাইনেটাও তারা দিতে পারে না। সেটা আমরা মকুব করে দিই, যেহেতু মেয়েদের স্কুল, মেয়েরা পড়াশুনো ছেড়ে দেবে সেই ভেবে আমরা মকুব করে দিই। তো সেইখান থেকে আমাদের স্কুলের ফান্ডের অবস্থা এত খারাপ, তা সত্ত্বেও আমরা বন দপ্তরকে 5,500 টাকা ফাইন দিতে হয়, কি না ওই গাছটা আমরা মেরে ফেলেছি বলে। আমি তখনই, যিনি রিপোর্টার ফোন করেছিলেন আমাকে, আমি বলেছিলাম যে এই গাছ একটা বর্ষা পেলেই এই গাছের ডালপালা আবার পুনরায় আগের মতনই হয়ে যাবে। উনি তখন সেটা নিয়ে এত মিসরিপ্রেজেন্টেশন করেন যে আমি নাকি ওনাকে বলেছি আপনি গাছটা কি লাগিয়েছেন, আপনি কতটুকুনি জানেন। যাই হোক, যেভাবেই উনি করে থাকুন, হয়তো ওনার প্রচারের জন্যই উনি এটা করেছিলেন। তো গাছ যে আবার পুনরায় অবস্থায় ফিরে এসছে আগের অবস্থায়, সে তার প্রমাণ আমাদের এখানেই রয়েছে। হ্যাঁ, গাছ এত সুন্দরভাবে গজিয়েছে, আবার আগের মতনই হয়ে গেছে, সবুজে ভরে গেছে। কৃষ্ণচূড়া গাছ আবার ফুল হবে। যত্ন করে বাচ্চাদের, মানে আমাদের স্কুলের এমনি যারা মিড ডে মিল রেগুলার খায়, খেতে না পারলে বাড়ি থেকে আচার এনে রাখা। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি ওনাদের যত্ন না দেখলে তুমি, মানে এত আন্তরিকতা, এরকম আমি সত্যি, আমি আগেও একটি স্কুলে চাকরি করে এসেছি, এই আন্তরিকতা আমি কোথাও দেখি।
আপনারা বলুন যদি কিছু বলতে কি লাগছে। বলো 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 না কেমন বলো কি লাগছে বা এরা আসে তোমাদের কেমন লাগে বলো। খুবই ভালো লাগে, বাচ্চারা আসে, আসলেই তো ভালো লাগে। ওরা নিজেরাও পাড়াতে ইয়ে করতে বেরোয়, ও হ্যাঁ, খুঁজতে বেরোয়, বাচ্চাদের খুঁজতে বেরোনো, এই যে কাজগুলো করা, হ্যাঁ, বা তাদেরকে বুঝিয়ে আবার স্কুল ছুটতে ধরে আনা, এই সমস্ত কাজ। বাচ্চাগুলো খেতে পারতো না, তাদেরকে মেখে খাওয়ানো হতো। খেতোই না ও যতক্ষণ না ভাত মেখে দিত। ওরা ভীষণ, দুজনেই ওরা প্রচন্ড উপকার। আমি এটা শুনেছি আজকে, আমি তখনই ভেবেছি যে না এদেরকে একটুখানি সব মানুষের সামনে আনা দরকার, কারণ এই মন মানসিকতা সবার থাকে না। তারপর কিচেন গার্ডেনের সমস্ত দায়িত্ব ওনাদের। ও তো কত কি ফলিয়েছে ওখানে। হ্যাঁ, আগের বারে তো কুমড়ো মনে হয় 12টা। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না,
কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন, মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি, যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে? এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি, এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন। আজকে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, আমার এই পার্টটা the first while is for the sum of the years and the second while is for the reverse. জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে, তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া।
জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি। তাই আর দেরি না করে আসুন, ভারতীয় জীবন বীমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন। জীবন বীমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বীমা পলিসির জন্য যোগাযোগ করুন 6289985550।